ওয়েলকাম সবাইকে। আমি থার্ড চ্যাপ্টারটাই আজকের ভিডিওতে কন্টিনিউ করছি। ফার্স্ট পার্টটা যারা দেখোনি দেখে নাও, তারপরে এই সেকেন্ড পার্টটা দেখো, তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। তো এখানে কনসেপ্টটা কি বলেছে, ফাউন্ডেশন অর প্রপার্টিজ অফ গ্রুপ বিহেভিয়ার, এই জিনিসটা কি এখানে এটাই বলেছে। ধরো এবারে গল্পটা শোনো। তুমি একটা মানুষ 5টা কেক তৈরি করতে পারে, ঠিক আছে, একদিনে। কিন্তু 5টা মানুষ মিলে 40টা কেক তৈরি করতে পারছে। তাহলে 5 5 তো 25, তাহলে এতগুলো কেক কি করে তৈরি করতে পারছে? তো এটাকেই বলা হচ্ছে সিনার্জিক এফেক্ট। যখন একটা মানুষ যে কাজটা করে সেই কাজের পরিমাণটা যদি অনেকগুলো মানুষ একসাথে মিশে কাজ করলে সেই টোটাল কাজের পরিমাণটা অনেক বেশি হয়। 5 5 তো 25 হবার কথা, প্রত্যেকজন যদি 5টা করে কেক বানায় তাহলে 25টা কেক বানার কথা, কিন্তু 40টা হয়ে যাচ্ছে। তাহলে ওই উৎপাদনটা যখন অনেক বেশি হয় টোটালটা, তখন তাকে বলা হচ্ছে সিনার্জিক এফেক্ট। একটা মানুষ কাজ করলে যেই উৎপাদন পাওয়া যায়, অনেক মানুষ মিলে কাজ করলে যদি অনেক বেশি উৎপাদন পাওয়া যায়, সেই টোটালটা যদি টোটালের থেকেও বেশি এফোর্ট হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সিনার্জিক এফেক্ট। ঠিক আছে? আর এটাই গ্রুপ বিহেভিয়ারের কিছু ফিচার্স এক্সপ্লেন করেছে এই চ্যাপ্টারে। আরো কিছু আমরা বিস্তারে জানবো। নেক্সট পেজে চলে যাই। সাইজ অফ দ্য গ্রুপ। এখানে কি বলেছে? এখানে বলেছে, দেখো সাইজ অফ দ্য গ্রুপ। এবার আমি আবার একটা গল্প শোনাই। তো 5টা মেম্বার ছিল একটা টিমে। এবারে 5টা মেম্বারের মধ্যে একটা মেম্বার খুব ঘুমন্ত ছিল, খালি খাচ্ছে ঘুমাচ্ছে, খাচ্ছে ঘুমাচ্ছে, কাজে খুব ফাঁকি দেয়। জানে টোটাল কাউন্ট হবে তো, এই টিমটা থেকে কত কাজ হয়েছে আজকে সারা দিনে, এইটা কাউন্ট হবে। তাহলে আমি বেশি কাজ করলাম না করলাম কি যায় আসে। এরম মনে করে নিজে কম এফোর্ট দেয়, নিজে বেশি কাজ করে না, বাকি টিম মেম্বার গুলো খেটে মরে। আর নিজে হয়তো একটু বেশি সিনিয়র, তাই জন্য একদমই এফোর্ট দেয় না, কাজ করে না। তো কখনো কখনো এমন দেখা যায় একটা গ্রুপ যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা মেম্বার কাজ করে না, কখনো কখনো এক একজন খুব ফাঁকি মারে, পর্যাপ্ত এফোর্ট দেয় না। সুতরাং কে এফোর্ট দিচ্ছে কে দিচ্ছে না এটা মেজার করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। টিমের প্রত্যেকজন ঠিকঠাক কাজ করছে কিনা এটা ঠিকভাবে পর্যবেক্ষণ করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। যেমন এই জিনিসটাকে যেটা বললাম যে একটা টিমে প্রত্যেকজন নিজেদের মতো বেস্ট কাজ করছে কিনা বেস্ট এফোর্ট দিয়ে, সেটা মেজার করা, সেটা পরিমাপ করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জিনিসটাকে বলা হয় সোশ্যাল লোফিং। ঠিক আছে? সাইকোলজিস্ট রিঙ্গেলম্যান একটা পর্যবেক্ষণ করেছিল। ঠিক আছে? তিনি একটা পরীক্ষা করেছিল যেখানে একটা মানুষ একটা দড়ি ধরে টানছিল। ঠিক আছে? তাকে দড়িটা ধরে টানতে, যত গায়ের জোর আছে সেই দিয়ে টানতে বলা হয়েছিল। তখন পরিমাপ করে দেখা গেল সে 30 কেজি শক্তি দিয়ে দড়িটাকে টানছে। এরপর যখন দুটো মানুষ দিয়ে ওই দড়িটা টানানো হলো, তখন দেখা গেল ওই যে মানুষটা আগে ছিল আর একটা মানুষ অ্যাড হলো, তখন দুজন মিলে যখন দড়িটা টানছে তখন দেখা গেল দুজনের টোটাল হচ্ছে 40। কেন? দুজনের টোটাল তো 60 হওয়ার কথা, 60 কেজি শক্তি দিয়ে দড়িটাকে টানার কথা, কিন্তু দুজনের টোটাল দেখা যাচ্ছে 40 হচ্ছে। এ থাকছে ওর ভরসায়, ও থাকছে এর ভরসায়, যে ঠিক আছে ও তো ম্যানেজ করে নেবে, তো ম্যানেজ করে নেবে, এরকম একটা ব্যাপার। ফলে কি হচ্ছে, কাজটা কম হয়ে যাচ্ছে, কাজের পরিমাণটা কম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এফর্ট কম হয়ে যাচ্ছে, ফলে রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না, বেটার পারফরমেন্স, বেটার উৎপাদন পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু গ্রুপের একটা গ্রুপের সাইজ, এটার উপর একটা বড় এফেক্ট ফেলছে। ঠিক আছে? নেক্সট, রোল অফ গ্রুপ মেম্বার্স। এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা মেম্বার্স এর নিজেদের নিজেদের ভূমিকা থাকে। কেমন ভূমিকা? প্রথমে ভূমিকাটাকে দুভাগে ভাগ করা হয়েছে, ফর্মাল ইনফর্মাল। অর্থাৎ টিমের মেম্বারসদের কখনো কখনো ফর্মালি কাজ দিয়ে দেওয়া হয়, কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে বলে দেওয়া হয় ফর্মালি। আবার কখনো কখনো ইনফর্মালি কিন্তু কোনো দায়িত্ব দেওয়া হয় না, কিন্তু তার ভূমিকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে কেমন কি কাজ করছে সেটা গ্রুপের ওপর অনেক
বাজেভাবে বা ভালোভাবে প্রভাব ফেলতে পারে। সুতরাং দুজনেরই ভূমিকা ইম্পর্টেন্ট, যাকে কাজ দেওয়া হচ্ছে তারও, যাকে নির্দিষ্টভাবে কাজ দেওয়া হচ্ছে না তারও কিন্তু ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড, সেকেন্ড হচ্ছে রিলেশন ওরিয়েন্টেড, থার্ড হচ্ছে সেলফ ওরিয়েন্টেড। এবারে এইগুলো কি বলেছে? টাস্ক ওরিয়েন্টেড অর্থাৎ যে সমস্ত মানুষ সেলফ টাস্ক কখন কমপ্লিট হবে, টাস্ক ঠিকঠাক হচ্ছে কিনা, এই সমস্ত দিকে যাদের নজর বেশি থাকে, তাদের ভূমিকা এটাই যে টাস্কটা যেন ঠিক মতো কমপ্লিট হয়। অ্যাকচুয়ালি তো সবারই, তবুও এই 3 ভাগে ভাগ করা হয়েছে। রিলেশন ওরিয়েন্টেড, কিছু কিছু মানুষ থাকে টিমের মধ্যে যারা একে অপরের মধ্যে সম্পর্ক বজায় রাখে, ঠিক আছে, সুসম্পর্ক বজায় রাখে, কারোর সাথে কারোর ঝগড়া হতে দেয় না, না না সব ঠিক আছে, ম্যাচ করিয়ে রাখে একটা, ঠিক আছে। এটা হচ্ছে রিলেশন ওরিয়েন্টেড মানুষজন, যাদের ভূমিকা কিরকম, যারা লোকেদের মধ্যে সুসম্পর্ক মানে টিমের মধ্যে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হেল্প করে, সহযোগিতা করে, রাইট। সেলফ ওরিয়েন্টেডটা কি? সেলফ ওরিয়েন্টেড অর্থাৎ কিছু মানুষ নিজের উপরেই শুধু ফোকাস থাকে, নিজের ইন্টারেস্টটাই শুধু বোঝে, তো তাদের ভূমিকা টিমের মধ্যে এতটুকুই যে তারা নিজেদের ভূমিকা পালন করছে নিজেদের ইন্টারেস্ট বজায় রেখে, রাইট। তো এইটাই ছিল রোল অফ গ্রুপ মেম্বার্স। গ্রুপের মধ্যে এক একটা মেম্বার্স এর এক এক রকম ভূমিকা, এই কয়েকটা ভাগে ভাগ করা হয়। এবার চলে যাবো নেক্সট পেজে। এবার আমরা দেখবো স্ট্যাটাস। স্ট্যাটাস মানেটা কি? সিম্পল, খুব সিম্পল। ছোটবেলায় আমরা খেলতাম, এবারে খেলার সময় কেউ একজন খুব উইক পার্সন থাকতো, খুব উইক বাচ্চা, খেলতে পারতো না ঠিক মতো, তাকে আমরা বানিয়ে দিতাম দুধ ভাত। তাকে ঠিক মতো মানে খেলার মধ্যে সে থাকতো ঠিকই, কিন্তু তাকে অত পাত্তা দেওয়া হতো না। তো তার স্ট্যাটাসটা কেমন ছিল, তার যেরকম ভূমিকা সেই অনুযায়ী তার স্ট্যাটাসটা আমরা ঠিক করে দিতাম যে হচ্ছে দুধ ভাত, ঠিক আছে। তাহলে স্ট্যাটাসটা হচ্ছে এরকমই, সমাজে একজনের স্ট্যাটাস কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? বয়সের উপর ভিত্তি করে, এডুকেশনের উপর ভিত্তি করে, জেন্ডারের উপর ভিত্তি করে, সোশ্যাল ক্লাস, সম্পত্তি কার কতটা, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে একটা মানুষের স্ট্যাটাস নির্ধারণ করা হয়। তাই স্ট্যাটাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই একটা গ্রুপের মধ্যেও, কেননা একটা গ্রুপে কার কি স্ট্যাটাস থাকবে সেটা নির্ধারণ করবে তার এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। সে কতটা পড়াশোনা জানা, তার বয়স কত, সে কোন ক্লাস থেকে, তার সম্পত্তি কত, এই সমস্ত। এবারে কথা হচ্ছে স্ট্যাটাসের সাথে রোলের কি সম্পর্ক, রোল কার কি রোল হবে আর তার সাথে স্ট্যাটাসের কি সম্পর্ক। ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যার স্ট্যাটাস অনেক বেশি, উচ্চ স্ট্যাটাস, ঠিক আছে, তাকে যদি এবার নিম্নমানের কোনো কাজ দিয়ে দেওয়া হয়, সে কি সেটা ঠিকভাবে করতে পারবে না করতে ইচ্ছুক হবে? যদি করতে ইচ্ছুক না হয়, তবু যদি তাকে জোর জবরদস্তি করতে হয়, তাহলে কি সেই কাজটা সে ভালোভাবে করবে? নিশ্চয়ই না। তাহলে সেই কাজটাও ভালোভাবে সম্পন্ন হবে না। সুতরাং যার যেমন স্ট্যাটাস, তাকে সেই অনুযায়ী রোল দিতে হবে, তাকে সেই অনুযায়ী কাজ দিতে হবে। তো এখানেই হচ্ছে স্ট্যাটাসের ভূমিকাটা। এই এই বিষয়ে একটা গবেষণা বা একজন দেখেন যিনি হোয়াইট, হোয়াইট, তিনি একটা রেস্টুরেন্টে গেছিল, ঠিক আছে। সেখানে একটা ওয়েটার আর একটা শেফ, দুজনের মধ্যে খুব ঝগড়া, খালি খালি ঝগড়া বেঁধে যায়। এবারে কেন বেঁধে যায়? ওয়েটার খালি অর্ডার নিয়ে আসে আর অর্ডারটা এমন ভাবে করে, শেফের মনে হয় যে ও আমাকে অর্ডার করছে, আমি তো রান্না করি আর আমাকে কিনা আমার থেকে লো স্ট্যাটাসের মানুষ অর্ডার করছে, আর আমাকে সেই মতো কাজ করতে হবে। তার একটু বিরক্তি লাগে, সে করতে চায় না, আমাকে অর্ডার কেন করবে ও, এরকম একটা ব্যাপার চলে আসে। এই ঝগড়াটা দূর করার জন্য তিনি একটা উপায় বলেন। কি বলেন? একটা হুক টানিয়ে দেওয়া হয়, সেখানে একটা কার্ড ঝুলিয়ে দেওয়া হয়, সেইখানে কাস্টমার থেকে ওয়েটার যা অর্ডার পাবে সেটা সেই হুকে লাগিয়ে দেবে। এরপর শেফ কি করবে, ওই কার্ডটা দেখবে কি রান্না করতে বলা আছে সেগুলো তার মতো এবারে সে নিজের মতো করে করবে, করে টেবিলে রেখে দেবে, ওয়েটার আবার নিজের মতো করে নিয়ে চলে যাবে। তাহলে দুজনের সাথে দুজনের অতটা বেশি মানে কনফ্লিক্ট হচ্ছে না, আবার দুজনের সাথে বেশি ঝামেলাও পাচ্ছে না, বা মিলমিশেরও দরকার পড়ছে না, দুজন দুজনের সীমাতে থাকুক, কাজটা ঠিক মতো হয়ে যাক। তাহলে কি হচ্ছে, রেস্টুরেন্টের পারফরমেন্সটা ভালো হয়ে যাচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে স্ট্যাটাসের ভূমিকা একটা গ্রুপ বিহেভিয়ারে, যে স্ট্যাটাসটা কতটা ইম্পর্টেন্ট। নেক্সট পেজে চলে যাব।
এবার আমরা পড়বো নর্মস। নর্মস কি? নর্মস হচ্ছে নিয়ম। নিয়ম একটা গ্রুপে কার কিভাবে কাজ করা উচিত, কিভাবে আচরণ করা উচিত, কিভাবে আচরণ করা উচিত নয়, এই নিয়মগুলো যে নিয়মগুলো থাকে সেটাকেই এখানে নর্মস বলছে। ঠিক আছে, নর্মস মানেই নিয়ম। ঠিক আছে, কিছু রুলস, কিছু বিহেভিয়ার, কিভাবে কি করতে হবে সেটা রুলস। এইবারে রুলসটা যা কিছু হতে পারে, কোনো একটা মিটিং হচ্ছে দুটো টিমের সাথে, সেখানে হ্যান্ডশেক করা বা একে অপরকে আলিঙ্গন করা, কোনো একটা পার্টিতে গিয়ে, অফিস পার্টিতে, তো যে কোনো একটা নিয়ম হতে পারে। বা একটা ড্রেস কোড, যে এখানে অলওয়েজ ইন্ডিয়ান ওয়্যারই পরে আসতে হবে, ওয়েস্টার্ন ওয়্যার পরা যাবে না, এরকম কোনো নিয়ম, যে কোনো নিয়ম হতে পারে যা কিনা এই অর্গানাইজেশনের সাথে সম্পর্কিত, ওখানে সেটাকেই নর্মস বলছে। তবে এই নর্মস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম বা নর্মস হলো এই পারফরমেন্স নর্মস। পারফরমেন্স নর্মসটা কি? পারফরমেন্স নর্মসটা কি এটা জানতে গেলে আবার আমার একটা গল্প শুনতে হবে। ওকে, সো এটা হথর্ন স্টাডি, সেখানে দেখা গেছে, ঠিক আছে, যেটা কিনা এলটন মায়ো যেটা কিনা ফাইন্ড করেছে। ওকে, তো এখানে কি হচ্ছে, একটা সিনিয়রের গ্রুপ, সেখানে একটা জুনিয়রের প্রবেশ, ঠিক আছে, একটা ফ্রেশার ঢুকলো। এবারে সে প্রথম দিন অনেক কাজ করছে, ঠিক আছে, তখন হঠাৎ করে বাকি সিনিয়র গুলো বলছে আজকে বেশি কাজ করিস না, প্রথম দিনে যদি এত বেশি কাজ করিস পরের দিন আরো বেশি প্রেসার দেবে, বলবে আরো মানে তোর ক্ষমতা অনেক বেশি, তাহলে আরো কাজ কর, দিয়ে আরো কাজ চাপিয়ে দেবে, সুতরাং বেশি কাজ করার দরকার নেই। তো যতটা হচ্ছে, যতটা দরকার অতটাই কর, ছেড়ে দে, এত বেশি কাজ করতে আস না, আস্তে আস্তে হাত চালা। হয়ে গেল, মিটে গেল। পরের দিন সে যখন আস্তে আস্তে কাজ করছে, তখন আবার সিনিয়র গুলো বলছে এত আস্তে কাজ করিস না, পারফরমেন্সটা তো একটু মাঝামাঝি রাখতে হবে, নালে এত কম পারফরমেন্স হলে তখন আবার বকা খাবি, একটু কাজ কর দিয়ে ছেড়ে দে, বেশিও কাজ করতে হবে না, কমও কাজ করতে হবে না। ঠিক আছে, এই হলো, মিটে গেল। ফলে কি হচ্ছে, কাজ বেশি এগোচ্ছেই না, একটা ইয়েতেই আটকে আছে, পুরো টিমটার কাজ এরকম একটা কাঁটাতে আটকে আছে, যেটার বাইরে বেরোতে পারছে না, পারফরমেন্স এর বেশি হতেই পারছে না। সুতরাং পারফরমেন্স নর্মস এর এই তিনটে রুলস দেখা যায়। এক হচ্ছে ডোন্ট ওয়ার্ক টু মাচ, বলে যে বেশি কাজ করবি না। এক হচ্ছে আহ, বেশি খুব কমও কাজ করবি না, তাহলেও আবার ঝামেলা আছে, দরকার নেই, মাঝামাঝি কাজ করো, কেটে পড়ো। আর একটা রুলস আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে যা কথা হলো এটা কিন্তু আবার সিনিয়র ম্যানেজারকে গিয়ে বলতে যাস না, তাহলে কিন্তু আবার কেস হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে যা কিছু হবে অন্য কাউকে বলা যাবে না, এরকম একটা নিয়ম, পারফরমেন্স নিয়ম, পারফরমেন্স নর্মস যদি গ্রুপের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে তো সামাতাই, কেননা পারফরমেন্স তাহলে খুব বেশি এগোবেই না বা কখনোই ভালো হবে না। এমনই একটা পরীক্ষায় দেখা গেছিল, যেটা কিনা এলটন মায়ো পরীক্ষাটা করেছিল তার হথর্ন স্টাডিতে, সেখানেই এই ব্যাপারটা দেখা গেছিল, প্রথমবার চোখে পড়েছিল। ঠিক আছে, আর এটা কিভাবে কমানো যাবে, হিউম্যান রিলেশন অ্যাপ্রোচের মাধ্যমে। ম্যানেজার যদি কাউকে বকে টোকে টিমকে কাজ করতে যায়, হবে না, রিলেশন ভালো রাখতে হবে, ভালোভাবে তাদেরকে আরো বেশি, মানে কাজ ভালো করলে আরো কি কি তারা পেতে পারে সেই সমস্ত দিক তাদেরকে দেখাতে হবে, এমপ্লয়ীদের নিজের দিকে টেনে নিতে হবে, যে ভালো কাজ করো, ভালো প্রাইস পাবে, ঠিক আছে, ভালো অ্যাপ্রেজাল পাবে, এরকম ভাবে একটা, যাই হোক, একটা সম্পর্ক ভালো রাখতে হবে নিজেদের মধ্যে, সবসময় খিচখিচ করলে হবে না। শুধুমাত্র এইটাই হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ দ্বারাই এই পারফরমেন্স নর্মসটাকে ঠিকঠাক রাখা সম্ভব। ঠিক আছে, নেক্সট পেজে চলে যাব। এবার দেখো, আগের পেজে যেটা পড়লাম, হথর্ন স্টাডি এলটন মায়োর, যেখানে কিনা এই বিষয়ে বলা হয়েছে পারফরমেন্স নর্মস, যে বেশি কাজ করা যাবে না, কম কাজও করা যাবে না, আবার কাউকে কিছু বলাও যাবে না। এবারে সেই স্টাডিটায় কি দেখানো হয়েছে, যে পারফরমেন্স নর্মসটা ফলো করতেই হবে, যদি অনেক ভালো রিওয়ার্ডসও দেওয়া হয়, অনেক অ্যাপ্রেজালও দেওয়া হয়, তবুও সেই ফ্রেশারটা, যে ফ্রেশার ঢুকলো, যাকে কিনা এরকম প্ররোচনা করা হচ্ছে, এরকম কানের মধ্যে ফুসমন্তর ঢালা হচ্ছে, সে, তাকে অ্যাপ্রেজাল দিলেও, তার স্যালারি অনেক বাড়িয়ে দিলেও, কত আর বাড়াবে, বেশি না, যাই হোক অনেকটা বাড়িয়ে দিলেও, তবুও সে কিন্তু এই পারফরমেন্স নর্মসটা ফলো করবে। কেন? এবারে কেন সে পারফরমেন্স নর্মসটাই ফলো করবে, তাদের হয়েই, এখনো গ্রুপের হয়েই কেন কাজ করবে?
তার মনে একটা কাজ করবে যে গ্রুপের সাথে বন্ডিং রাখতে হবে, আমি তো এখানে কাজে নতুন এসেছি, আমার গ্রুপের সাথে বন্ডিং রাখতে হবে। কিংবা যদি আমি গ্রুপের সাথে ঠিকঠাক বন্ডিং না রাখি তাহলে আবার কোনোভাবে পানিশ হতে পারে, মানে গ্রুপ হয়তো আমাকেই ফাঁসিয়ে দিতে পারে অন্য কোনোভাবে, এরম একটা তার মনে কাজ করতে পারে। ফলে সে কি করবে, সে গ্রুপের সাথে তালে তাল মিলিয়ে চলবে যে ফাঁসলে সবাই ফাঁসবো, আমাকে একা তো আর ফাঁসাতে পারবে না, এরম একটা ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে গ্রুপ থিঙ্ক বিষয়টা কি, গ্রুপ থিঙ্ক বিষয়টা এটাই যে একটা গ্রুপে যখন ম্যাক্সিমাম লোক হ্যাঁ বলবে তখন ওই একটা লোক বাকি থাকলে সেও বলবে হ্যাঁ, মানে যদি উত্তরটা নাও হয় তবুও সে বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন, কেননা ম্যাক্সিমাম লোক হ্যাঁ বলেছে, যেদিকে মানে যেদিকে বেশি সংখ্যা সেদিকে যাও, এরম একটা ব্যাপার, সেফ সাইড ফলো করো। এটা কোথায় দেখা যায়, সলোমন আস একটা এক্সপেরিমেন্ট করে এটা প্রুভ করেছিলেন। তিনি কি করেছিলেন, তিনি 10 জন পিপলকে 10 জন এমপ্লয়িকে ডেকেছিল, ঠিক আছে, তার মধ্যে 9টা এমপ্লয়িকে আনসারটা আগে থেকে বলে দিয়েছিল, ভুল আনসার বলেছিল, আর তাদের 9জনকে জানিয়েও দিয়েছিল যে এটা এরম ভাবে আমি কিন্তু পরীক্ষা নিচ্ছি, আমি কিন্তু এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে। বলেছিল কি, দুটো লাইন টানা ছিল একটা খাতায়, একটা একটা বি আর একটা সি, ঠিক আছে, বিটা অনেক বড় লাইন ছিল আর সিটা ছোট লাইন ছিল, বিটার থেকে ছোট লাইন। এবার 9জন মানুষকেই বলে দেওয়া হয়েছিল যে তোমরা বলবে বিটা বড় না সিটাই বড়, সিটা ছোট তবুও তোমরা বলবে সিটাই বড়। এবারে যখন এক এক করে সবাইকে সামনে সামনে ডাকলো, সবাই কি বললো যে হ্যাঁ সিটাই বড় সিটাই বড়। ফলে লাস্ট জন যে কিনা এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কিছু জানতো না, সে দেখছে চোখের সামনে যে না সি এর লাইনটা ছোট, তবুও সে বলছে কি সি এর লাইনটাই বড়। কেন, সে কিছুক্ষণ টাইম নিল কি বলবে কি বলবে, তো সবাই তো ভুল বলছে তবুও সে ভুল উত্তরটাই বললো। কেন, কেননা গ্রুপ তো ভুল বলছে, সবাই এতজন তো আর একসাথে ভুল বলতে পারে না, তার মাথায় এটা কাজ করছে। এটাকেই বলা হচ্ছে গ্রুপ থিঙ্ক, গ্রুপ যেদিকে সেদিকে যাও, একা একা বেকার রিস্ক নিয়ে লাভ নেই। তো এটাকেই গ্রুপ থিঙ্ক বলা হচ্ছে, গ্রুপ বিহেভিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা অংশ। যাই হোক, নেক্সট চ্যাপ্টারে নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে কোহেনসিভনেস অফ দ্য গ্রুপ। কোহেনসিভনেস অফ দ্য গ্রুপ সেটা আবার কি, এটা হচ্ছে গ্রুপের প্রত্যেকটা সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে সুসম্পর্ক, কতটা সম্পর্ক, কতটা বন্ডিং, কতটা অ্যাটাচমেন্ট, এইটাকেই বলা হচ্ছে কোহেনসিভনেস অফ দ্য গ্রুপ, ঠিক আছে। কোহেনসিভনেস বা বন্ডিং বা সম্পৃক্ততা, সম্পর্ক যত ভালো থাকবে, গ্রুপের মেম্বারসদের মধ্যে ঐক্যতা যত স্ট্রং থাকবে, তত কাজ ভালো হবে, পারফরমেন্স আরো ভালো হবে, রাইট। এবার এই কোহেনসিভনেস কে কিছু জিনিস আছে যেগুলো কিনা খুব এফেক্ট করে, ঠিক আছে, কিছু জিনিস আছে যেগুলো গ্রুপের কোহেনসিভনেস কে খুব এফেক্ট করে। যেমন হচ্ছে প্রথম হচ্ছে গোল অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এবার গোল অ্যালাইনমেন্টটা কি, গ্রুপের লক্ষ্য, গ্রুপের লক্ষ্য যেদিকে গ্রুপের লক্ষ্য, প্রত্যেকটা সদস্যের লক্ষ্য যদি সেম হয়, একটাই গোল হয়, তাহলে গ্রুপের সবাই প্রত্যেকটা সদস্য সেই গোলটা পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য জান লাগিয়ে দেবে। তাহলে কি হচ্ছে, পারফরমেন্সটা খুব বেটার হচ্ছে। তো গোল অ্যালাইনমেন্ট খুব এফেক্ট করে গ্রুপের কোহেনসিভনেস কে, রাইট। এবার টাইম স্পেন্ট টুগেদার, গ্রুপের প্রত্যেকটা সদস্য যত বেশি নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবে তত বেশি তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে, আর তত বেশি তাদের কাজের পারফরমেন্সও ভালো হবে, একসাথে কাজ করতে তারা মজা পাবে, তারা আরো বেশি কাজ করবে, এরকমটা হবে। নেক্সট হচ্ছে গ্রুপ সাইজ। এবার দেখো ছোট ছোট গ্রুপ খুব স্ট্রং হয়, ঠিক আছে, তাদের মধ্যে ঐক্যতা খুব বেশি হয়। এটা কেন বললাম আমি, কখনো কখনো দেখা যায় অনেক বড় গ্রুপ থাকলে, সেই ধরো 10 জনের গ্রুপ, এবার 10 জনের গ্রুপের মধ্যে যদি 5জন নতুন ঢোকে বা 3জন নতুন ঢোকে, নতুন ফ্রেশার ঢোকে, তারা কি হবে, তারা নিজেদের মধ্যেই একটা গ্রুপ বানিয়ে নেবে, এত বড় গ্রুপ, তারা নিজেদের মধ্যে মানে পুরো গ্রুপের মধ্যে তারা থাকবে কিন্তু তবুও একটা সাব গ্রুপ বানিয়ে নেবে, তারা নিজেদের মধ্যে আবার পিএনপিসি করবে, অনেক কিছু হবে। তো কি হচ্ছে, ফলে কি হচ্ছে, ইউনিটিটা কিন্তু তেমন ভাবে চোখে পড়লেও, চোখে পড়ছে যে সবাই ইউনাইটেড আছে, স্টিল ইউনিটিটা কিন্তু তেমন ভাবে এফেক্টিভ হচ্ছে না। ফলে কি হচ্ছে, পারফরমেন্সের ওপর কিন্তু এটা খুব বাজে ভাবে এফেক্ট ফেলবে। সুতরাং গ্রুপে ঐক্যতা খুব বড় একটা বিষয়। আর কোহেনসিভনেস
এর ওপর গ্রুপের সাইজটা খুব এফেক্ট করে, তাই ছোট গ্রুপ কিন্তু মাচ বেটার। নেক্সট হচ্ছে ডিফিকাল্টি ইন জয়নিং। কোনো কোনো গ্রুপ এমন হয় সেই গ্রুপ থেকে একবার বেরিয়ে গেলে আর সেই গ্রুপে ঢোকা যায় না, খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। ফলে কি হয়, সেই গ্রুপে কিন্তু যারা থাকে তারা একদম স্ট্রং জায়গা ধরে থাকে যে না এই গ্রুপ থেকে বেরোবো না, যাই হয়ে যায়, সবার সাথে সুসম্পর্ক বানিয়ে রাখবো, কোনো কিছু টুকটাক কিছু হলে সেগুলোকে ইগনোর করবো বা সেগুলোকে সলভ করার চেষ্টা করবো, এরকম ভাবে। ঠিক আছে, তো এটা একটা মানে ভালো এফেক্ট ফেলছে। নেক্সট হচ্ছে সাকসেস অফ দ্য গ্রুপ। সাকসেস, একটা গ্রুপে যখন অনেক ভালো সাকসেস পাওয়া যায় তখন বাকি অন্যান্য গ্রুপের টিম মেম্বাররাও চায় এই গ্রুপটা খুব ভালো পারফরমেন্স করে, এই গ্রুপে যদি আমি যেতে পারতাম খুব ভালো হতো, এরকম একটা ব্যাপার চলে আসে অনেকের মনে। সুতরাং কি হচ্ছে, সাকসেস কি হচ্ছে, মেম্বারদের প্রাউড ফিল করাচ্ছে। মেম্বারদের এবারে ওই যে গ্রুপটা সাকসেস করেছে সেই গ্রুপের মেম্বাররা কি ভাববে, আমি তো এই গ্রুপেই থাকবো, আমি তো এই গ্রুপ থেকে যাব না, এরকম একটা। তো এমপ্লয়িরা স্টে করে যাচ্ছে দিনের পর দিন, রাইট? একটা তাদের ফলে কি হচ্ছে, একটা স্ট্রং বন্ডিং তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে এক্সটার্নাল থ্রেটস। কখনো কখনো এমন হয় টিমের এক একটা সদস্যের মধ্যে যদি বন্ডিং ভালো নাও থাকে তবু টিমের বাইরের হুমকির জন্য, কোনো বাইরে থেকে যখন বিপদ আসে কোনো, তখন টিমের প্রত্যেকটা মেম্বার কিন্তু একজোট হয়ে সেটাকে মোকাবিলা করার চেষ্টা করে। ফলে কি হয়, তখন একটা খুব ভালো ইউনিটি গড়ে ওঠে, রাইট? তো এই কিছু বিষয় ছিল যেটা কিনা কোহেনসিভনেসের ওপর খুব ভালো এফেক্ট ফেলে। এবারে আমরা দেখবো কোহেনসিভনেসের সাথে প্রোডাক্টিভিটির কি সম্পর্ক। কোহেনসিভনেস অর্থাৎ ঐক্যবদ্ধতা, আর প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতা কতটা কেমন কি হবে, বেশি না কম, সেটা দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। কিভাবে? দেখো, একটা টিমে যখন ঐক্যবদ্ধতা অনেক ভালো হয়, সবাই এক মিলে মিশে আছে, তখন কাজের পরিমাণও অনেক ভালো হয়, পারফরমেন্সও খুব ভালো দেয় সেই টিমটা। কিন্তু এবার দেখো, ঐক্যবদ্ধতা কিন্তু সিক্কা খোটা। কেন বললাম? টিমের যদি মেম্বার্স গুলোই বদমাশ হয়, যে তারা সব মানে ঠিক করে নেয় যে ওই রুলসটা ফলো করে, পারফরমেন্স নর্মস রুলসটা মনে আছে? এই কিছুক্ষণ আগে পড়ালাম যে বেশি কাজ করবে না, অতিরিক্ত কাজ করবে না, আবার খুব কম কাজও করবে না। এই রুলসটা যদি ফলো করে, প্রত্যেকটা গ্রুপ মেম্বার যদি এই রুলসটা ফলো করে, বাকি যারা নতুন এলো তারাও তাহলে তাদের সাথে যদি মিশে যায়, গ্রুপটাই পুরো পচা, তাহলে আর কিভাবে পারফরমেন্স ভালো হবে? যতই গ্রুপের মধ্যে ঐক্যবদ্ধতা থাকুক, তাহলে তো আরো বাজে পারফরমেন্স হবে, তাই না? সুতরাং কি হচ্ছে, যদি কোহেনসিভনেস ভালো থাকে আর পারফরমেন্স নর্মসটাম নিয়মগুলোও যদি ভালো থাকে, তবেই একমাত্র পারফরমেন্স ভালো হবে। আর যদি কোহেনসিভনেসটা থাকে কিন্তু পারফরমেন্স নর্মস না থাকে, ভালো না থাকে, তাহলে কিন্তু ভালো উৎপাদন হবে না। আবার দেখা গেল কোহেনসিভনেস নেই, ঐক্যবদ্ধতা নেই, কিন্তু পারফরমেন্স নর্মস আছে, কি হবে তাহলে? ঐক্যবদ্ধতাই নেই, কিন্তু তাহলে ডোন্ট ডু টু মাচ ওয়ার্ক আর লেস ওয়ার্ক, বেশি কাজ করো না আর কম কাজও করো না, এই রুলসটা ফলো করাবেটাকে? কোহেনসিভনেসই তো নেই, তাহলে যে যার মতো ইচ্ছা মতো কাজ করবে, ঐক্যবদ্ধতা নেই তো, যে যার মতো ইচ্ছা মতো কাজ করবে, তাহলে পারফরমেন্স কেমন হবে? অ্যাভারেজ হবে, রাইট? তো এটাই ছিল কোহেনসিভনেস আর প্রোডাক্টিভিটির মধ্যে সম্পর্ক। হথর্ন স্টাডিতে এটা কিন্তু খুব ভালোভাবে তুলে ধরেছে। ঠিক আছে, আজকের লেকচার আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, থার্ড পার্ট অফ থার্ড চ্যাপ্টার গ্রুপ বিহেভিয়ার আমি নেক্সট পার্টে শেষ করে দেব, দেন আমরা ফোর্থ চ্যাপ্টারে চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখতে থাকো, শিখতে থাকো, পরীক্ষা ভালোভাবে দাও। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।